হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো আগের লেকচারে আমি পর্যায় সারণী যতটা পড়িয়েছি, এই লেকচারে আজকে পর্যায় সারণী আমি টোটালি কমপ্লিট করব। ওকে, তো যারা যারা আগের লেকচারের ভিডিওটা দেখেছো অবশ্যই তাদের এই লেকচারের ভিডিওটা দেখতে খুব সুবিধা হবে। যারা এখনও আগের লেকচারের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ওকে, এবং আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। আচ্ছা, তো আজকে পর্যায় সারণীর শেষ লেকচার, যেটা হচ্ছে লেকচার নাম্বার 3। তো আজকে আমি কি কি পড়াবো সেটা আমি তোমাদের একটু মেনশন করে নিই। ওকে, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মৌলদের পারমাণবিক ব্যাসার্ধ, মৌলদের আয়নাইজেশন শক্তি, মৌলদের তড়িৎ ঋণাত্মকতা ও জারণ বিজারণ ধর্ম। এই চারটে জিনিস কি, এবং পর্যায় সারণীতে পর্যায় বরাবর এই যে চারটে আমাদের প্রপার্টিস আছে, ধর্ম আছে, সেগুলো কিভাবে চেঞ্জ হয়, মানে পর্যায় বরাবর এই ধর্মগুলো কেমনভাবে চেঞ্জ হয় সেটা জানবো। আর হচ্ছে শ্রেণী বরাবর এই ধর্মগুলো কেমনভাবে চেঞ্জ হয়। ওকে, মৌলগুলোর শ্রেণী বরাবর এই ধর্মগুলো কেমনভাবে চেঞ্জ হয়। তাহলে আমরা প্রথম যেটা পড়ব সেটা আমরা পড়ব পারমাণবিক ব্যাসার্ধ, সেকেন্ড পড়ব আয়নাইজেশন শক্তি, 3 নম্বর তড়িৎ ঋণাত্মকতা, আর 4 নম্বর হচ্ছে জারণ বিজারণ ধর্ম। এই চারটে মোটামুটি পড়লে আমাদের পর্যায় সারণী টোটাল কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা খাতা বার করে নোট লিখতে শুরু করবে এবং বুঝে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে এবং খাতায় নোট অবশ্যই লেখার চেষ্টা করবে। তো দেখো, প্রথমে মানে পর্যায় বরাবর কোনো একটা মৌলের পারমাণবিক আকার, তার তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, এগুলো পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর চেঞ্জ হওয়ার আগে বা কেমনভাবে চেঞ্জ হয় সেটা জানার আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে মৌলের পর্যায়গত ধর্ম বলতে কি বোঝায়। তো দেখো, বলছে পর্যায় সারণীতে কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বা কোনো শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে মৌলসমূহের নিয়মিত ধর্মের পরিবর্তন দেখা যায়। মানে ধরো এটা একটা আমাদের পর্যায় সারণী। ওকে, এই দিক বরাবর গেলে কি হয়, পর্যায় বরাবর যাওয়া যায়, আর এইভাবে গেলে শ্রেণী বরাবর যাওয়া যায় ওপর থেকে নিচে গেলে। ওকে, তো এইরকম এটা যদি বাম দিক হয় আর এটা যদি ডান দিক হয়, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর কিছু ধর্মের পরিবর্তন দেখা যায় বা নিয়মিত ধর্মের একটা পরিবর্তন দেখা যায়। আর এইরকম ওপর থেকে নিচের দিকে, ওপর থেকে নিচ মানে শ্রেণী বরাবর, এই শ্রেণী বরাবর গেলেও মৌলগুলোর কিছু ধর্মের নিয়মিত পরিবর্তন দেখা যায়। ওকে, তো এই ধর্মগুলো কি কি, যেমন হচ্ছে পরমাণুর আকার, তারপর হচ্ছে মৌলের ধাতব অধাতব ধর্ম, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, জারণ বিজারণ ধর্ম ইত্যাদি। এই যে আমরা ধর্মগুলো পেলাম, এইগুলোকেই মৌলের পর্যায়গত ধর্ম বলে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে মৌলের পর্যায়গত ধর্ম বলতে কি বোঝায়। ওকে, তাহলে এইভাবে তোমরা মনে রাখবে যে কোনো একটা পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বা শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে মৌলসমূহের কিছু নিয়মিত ধর্মের পরিবর্তন দেখা যায়। যেমন পরমাণুর আকার, মৌলের ধাতব অধাতব ধর্ম, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, জারণ বিজারণ, এই ধর্মগুলোকে পর্যায়গত ধর্ম বলে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কোনো মৌলের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা, এরা কিন্তু পর্যায়গত ধর্ম নয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোনো একটা মৌলের কোন কোন ধর্মগুলো, এগুলো হচ্ছে মেনলি ভৌত ধর্ম, তো কোন কোন ধর্মগুলো পর্যায়গত ধর্ম নয়, তাহলে কি কি বলবে, বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা। ওকে, এবার আমি মেন যে টপিকটা বলতে চাইছিলাম সেটা আসবো, সেটা হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণুর আকারের পর্যাবৃত্তি। ওকে, মানে কিভাবে শ্রেণী ও পর্যায় বরাবর পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ চেঞ্জ হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো হেডিং দেবে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ। তো দেখো, পারমাণবিক ব্যাসার্ধের পর্যাবৃত্তি মানে আমাদের এটা পড়তে হবে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় ও শ্রেণী বরাবর কেমনভাবে চেঞ্জ হয় সেগুলো আমাদের পড়তে হবে। তো আগে দেখো, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় ও শ্রেণী বরাবর কেমনভাবে চেঞ্জ হয় সেটা জানার আগে আমাদের জানতে হবে যে কোনো একটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো। তো দেখো, আমি কোনো একটা মৌল নিলাম, ধরো এক্স, এটাকে আমি কি বলছি, বিচ্ছিন্ন মৌল বা বিচ্ছিন্ন পরমাণু। ওকে, বিচ্ছিন্ন পরমাণু একটা নিলাম আমি এক্স। ওকে,
এবার পরমাণুর স্ট্রাকচার কেমন হয় তোমরা জানো, পরমাণুর গঠন, সেই পরমাণুর গঠনে কি হয়, তাদের অভ্যন্তরে কি থাকে, একটা গোলাকার অংশ থাকে, খুব ছোট্ট অংশ, যেটাতে ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে আর হচ্ছে নিস্তড়িত নিউট্রন কণা থাকে, যেটাকে বলা হয় কি নিউক্লিয়াস। ওকে, এবার নিউক্লিয়াসকে বেস করে এইরকম করে কক্ষপথগুলো থাকে, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, তারপরে আসে তৃতীয় কক্ষপথ। ওকে, তো এবার ধরো এই পরমাণুটার, এই এক্স পরমাণুটার সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে এটা। ওকে, সর্ববহিস্থ কক্ষপথ এটা, মানে সবচেয়ে বাইরের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা হচ্ছে এই কক্ষপথে ঘুরবে। ওকে, তো এই নিউক্লিয়াস থেকে, ওকে, এই নিউক্লিয়াস থেকে এই যে সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে বা সর্ববহিস্থ কক্ষপথটা যে রয়েছে, এই সর্ববহিস্থ কক্ষপথের এই যে দূরত্বটা পাচ্ছি আর, এইটাকে আমাদের বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞা কি বলবে? পারমাণবিক ব্যাসার্ধ বলতে কোনো বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াস থেকে, দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা থেকে কি হচ্ছে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের, তাহলে এটা হচ্ছে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষ, এই সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের যে দূরত্বটা সেটাকেই বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, বাট এই যে পারমাণবিক ব্যাসার্ধ এটা খুবই ছোট হয়, মানে এর ভ্যালুটা অনেক কম। কত হয়? প্রায় 10⁻⁻15 মিটার বা এর থেকেও কম হয়। ওকে, তো তার জন্য কি হয়, এই পারমাণবিক ব্যাসার্ধ এইভাবে ডাইরেক্ট আমাদের মাপা যায় না বা আমরা পরিমাপ করতে পারি না, যে একটা নিউক্লিয়াস থেকে একটা বাইরের কক্ষের ইলেকট্রন, বাইরের কক্ষটা যে আছে সেই কক্ষের দূরত্বটাকে আমরা মেপে নিলাম, এটা মাপতে পারি না, কারণ এরকম কোনো আমাদের যন্ত্র তৈরি হয়নি। তো তার জন্য কি হয়, তার জন্য আমাদের কোনো পরমাণু যখন পারমাণবিক ব্যাসার্ধ বের করতে হয় তখন একটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ। তো আমাদের এই জিনিসটা প্রথমে জানতে হবে যে সমযোজী ব্যাসার্ধ কি। ওকে, তাহলে কি হচ্ছে, আমাদের এই জিনিসটা জানলে আমরা এই পারমাণবিক ব্যাসার্ধটা আমরা কিন্তু বলতে পারবো। ওকে, তো সমযোজী ব্যাসার্ধ কি আগে তোমাদেরকে জানতে হবে। দেখো, একই মৌলের দুটি পরমাণু, ধরো আমি হাইড্রোজেনের দুটো পরমাণু নিচ্ছি, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন একটা আর এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন। ওকে, এটা হচ্ছে একটা আরেকটা অন্য হাইড্রোজেন, তাহলে এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। ওকে, এরা কিসে যুক্ত আছে? সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। ওকে, তাহলে একই মৌলের দুটো পরমাণু হাইড্রোজেন হাইড্রোজেন এরা কিভাবে যুক্ত আছে? সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। এবার এই হাইড্রোজেনটার নিউক্লিয়াস হচ্ছে এটা আর এই হাইড্রোজেনটার নিউক্লিয়াস হচ্ছে এটা। এবার নিউক্লিয়াস থেকে এদের যে দুটো, দেখো এই হাইড্রোজেন পরমাণুর এটা নিউক্লিয়াস, এই হাইড্রোজেন পরমাণুর এটা নিউক্লিয়াস, তো এই দুটো নিউক্লিয়াসের মধ্যে একটা দূরত্ব আছে, ধরে নিলাম এই নিউক্লিয়াসের দূরত্বটা হচ্ছে আর। ওকে, ধরে নিলাম এদের মধ্যে নিউক্লিয়াসের দূরত্বটা হচ্ছে আর। তো এই যে আর হলো এই r/2, r/2 কতটা? তাহলে এই যে এতটা, এটা হচ্ছে r/2, এই দিকের দূরত্বটা কত? এটা হচ্ছে r/2। এই r/2কে বলা হচ্ছে, এই r/2কে বলা হচ্ছে এই হাইড্রোজেন পরমাণুটার কি পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা কি করে বের করি? আমরা সমযোজী ব্যাসার্ধ আর পারমাণবিক ব্যাসার্ধ একই, জিনিসটা একই, বাট আমরা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ ক্যালকুলেট করতে পারি না, আমরা এই সমযোজী ব্যাসার্ধটা ক্যালকুলেট করি, এইভাবেই আমরা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা ক্যালকুলেশন করি। মানে সমযোজী ব্যাসার্ধ আর পারমাণবিক ব্যাসার্ধ দুটো জিনিস একই, মানে পারমাণবিক ব্যাসার্ধ অ্যাকচুয়ালি শুধু আমি যদি হাইড্রোজেন পরমাণুটা এখানে নিই তাহলে এটা হচ্ছে তার নিউক্লিয়াস আর এটা হচ্ছে তার সর্ববহিস্থ কক্ষপথ, তো এদের মধ্যে দূরত্বটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এবার আমাদের কি হয়, আরেকটা হাইড্রোজেন পরমাণু নিয়ে এখানে যে নিউক্লিয়াসটা হলো এদের মধ্যে দূরত্বটা ধরে নাও আর এখন। ওকে, তাহলে এখন এদের ধরে নাও এদের মধ্যে দূরত্বটা হচ্ছে 2r, তাহলে এখন এটা হবে আর আর এই দিকটা হবে আর। ওকে, তখন এই আরটাকে বলা হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি আরই কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ, এটা তোমরা মনে রাখবে। ওকে, মানে আমাদের অ্যাকচুয়ালি পরমাণু ব্যাসার্ধ ক্যালকুলেট করতে গেলে আমাদের সমযোজী ব্যাসার্ধ দিয়ে করতে হয়। তো একটা কোশ্চেন আসছে যে হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে হাইড্রোজেন অণুর দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব যদি 0.74 অ্যামস্ট্রং হয়, মানে হাইড্রোজেন অণুর যে দুটো নিউক্লিয়াস আছে, হাইড্রোজেন অণুর দুটো নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস এটা একটা নিউক্লিয়াস, এর একটা হাইড্রোজেন পরমাণু আর একটা, এদের মধ্যে দূরত্বটা কত বলে দিয়েছে? 0.74 অ্যামস্ট্রং। তাহলে এই হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত, মানে পারমাণবিক ব্যাসার্ধ কত? তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কত হবে? এটা r সমান 0.74 অ্যামস্ট্রং, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ মানে কত? r/2, তাহলে কত হবে? 0.74/2 অ্যামস্ট্রং, যেটা হবে সেটা মানে 0.74/2 মানে কত হয়? 0.742 মানে 0.37। ওকে, তাহলে 0.37 অ্যামস্ট্রং, এটা হচ্ছে উত্তর।
ওকে, তাহলে সমযোজী ব্যাসার্ধ বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি সমযোজী ব্যাসার্ধ আর পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই পর্যায় বরাবর কি হয়, মানে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার এই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আর উপর থেকে নিচের দিকে মানে শ্রেণী বরাবর এলে কি হয়, এটাই মেনলি আমাদের পড়তে হবে। ওকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ তোমরা বুঝতে পেরেছো। এবার এদের পর্যায় ও শ্রেণী বরাবর কি পরিবর্তন হয় সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো যে পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হয়। দেখো আমাদের কটা পর্যায় আছে, আমাদের 7টা পর্যায় আছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটা তোমরা জানো যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ে, তাই তো, মানে নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা বাড়ে, পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ে। কোনো একটা পর্যায়ের যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তখন কী হয়, পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ে। আচ্ছা, এবার দেখো যদি আমি 1 নাম্বার পর্যায়টাকে কনসিডার করি, তাহলে 1 নাম্বার পর্যায়ে মোস্ট আউটার অরবিটে কটা আচ্ছা 1 নাম্বার পর্যায়ে যদি আমরা ক্যালকুলেশন করি তো এই পর্যায় সংখ্যাটা আমরা কি করে পেয়েছিলাম, পর্যায় সংখ্যাটা আমরা কি করে পেয়েছিলাম যে এটাকে 1 নাম্বার পর্যায় বলছি, এটাকে 2 নাম্বার পর্যায় বলছি, সেটা হচ্ছে যে এই নিউক্লিয়াসের বাইরে কটা কক্ষপথ আছে, মানে কক্ষপথের সংখ্যাটা হলো কক্ষপথের সংখ্যা, সেটা হচ্ছে পর্যায়ের সংখ্যা, মানে নিউক্লিয়াসের বাইরে কতগুলো কক্ষপথ আছে সেই কক্ষপথের সংখ্যাটা হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে 1 নাম্বার পর্যায়ে কটা কক্ষপথ আছে, একটাই থাকবে। 2 নাম্বার পর্যায়ে কটা কক্ষপথ আছে, দুটো থাকবে। মানে 2 নাম্বার পর্যায়টা যদি আঁকো তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হলো 2 নাম্বার পর্যায়। 3 নাম্বারে কি হবে, 3 নাম্বারে নিউক্লিয়াসের বাইরে 3টে কক্ষপথ থাকবে। 4 নাম্বারে কটা থাকবে, 4টে থাকবে। 5 নাম্বারে 5টা, 6 নাম্বারে 6টা, 7 নাম্বারে 7টা। তো এবার জিনিসটা ভালো করে বোঝো। ধরো 1 নাম্বার পর্যায়ে এখানে যে আমাদের মৌলটা আছে, ওকে, তারপর এর পরে যে মৌলটা থাকবে তার থেকে তার পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বেশি, এর থেকে তারপরে যে থাকবে তার পারমাণবিক সংখ্যা বেশি, এর থেকে যে পরে থাকবে তার পারমাণবিক সংখ্যা বেশি। তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। ধরো এখানে যে মৌলটা আছে তার পারমাণবিক সংখ্যা 10, তারপরে যেটা আছে সেটা হচ্ছে 12, তারপরে যেটা আছে ধরে নাও 14, ওকে, তারপরে আছে 16। এবার এটা যদি প্রথম পর্যায়ে হয়, আচ্ছা এটা প্রথম পর্যায়ে যদি হয় তাহলে প্রথম পর্যায়ে কটা বাইরে কক্ষ থাকবে, একটাই থাকবে, ওকে। এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু পসিবল না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহলে প্রথম পর্যায়ে ভালো করে বুঝবে, প্রথম পর্যায়ে এটা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধান আছে, আর এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, কারণ প্রথম পর্যায়ে নিয়েছি। এবার প্রথমে কটা ইলেকট্রন আছে, 10টা। তো এখানে ধরে নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। এবার কি হচ্ছে, এই 10টা ইলেকট্রন কি হবে, 10টা ইলেকট্রন এই নিউক্লিয়াস কি করবে, এই 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে নিজের দিকে, ওকে, 10টা ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে কি হবে, তার জন্য আমি একটা পারমাণবিক ব্যাসার্ধ পাবো, ধরে নাও পারমাণবিক ব্যাসার্ধ R। এবার যখন পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, দেখো তখন কিন্তু কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়ছে না, মানে 1 নাম্বার কক্ষপথ থাকলে সেখানে একটাই মাত্র বাইরের কক্ষপথ থাকবে, ওকে। তাহলে বাঁ দিক থেকে যখন যাচ্ছি তখন কিন্তু কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়ছে না, ওকে। কিন্তু দেখো ইলেকট্রন সংখ্যা বাড়ছে মানে প্রোটন সংখ্যাটাও বাড়ছে। তাহলে এখন ধরো এখানে 10টা ইলেকট্রন ছিল, এবার এখানে নিউক্লিয়াস আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ, সেটাই কিন্তু বাইরের কক্ষপথ, কারণ আমি 1 নাম্বার পর্যায় নিয়ে ক্যালকুলেশন করছি, ওকে, 1 নাম্বার পর্যায় নিয়ে। তাহলে এখন 10টা ইলেকট্রন ছিল, এখন দেখো যেহেতু এর পারমাণবিক ক্রমাঙ্ক বেড়ে 12 হয়েছে, তাহলে এখন কিন্তু ইলেকট্রন সংখ্যা করা হয়েছে 12টা। এবার এই 12টা ইলেকট্রন আর এখানে এই 12টা প্রোটন আছে, এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে। কেন? কারণ এই কুলম্বস বলে গেছেন, কুলম্বের সূত্র অনুযায়ী কী হয় না, দুটো বিন্দু আধানের মধ্যে কী হয়, আকর্ষণ বল হয়। তো সেই আকর্ষণ বল আধান দুটোর গুণফলের সাথে সমান হয়, ওকে। মানে এটা ধরো আধান Q1, এটা Q2, তো এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে এই আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক হয়। তাহলে এখানে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে এবং ইলেকট্রনেরও নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে, যার জন্য কী হবে, এদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে। যেই আকর্ষণ বল বেশি হয়ে যাবে সেই কি হবে,
তখনই কিন্তু এই যে অরবিটটা ঘুরছিল, মানে এখানে যে অরবিটটা ঘুরছিল তার থেকে এখানে কক্ষপথটা কী হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, মানে কক্ষপথের ব্যাসার্ধটা কী হবে, কমে যাবে। মানে এখানে যদি আর হয়, ঠিক আছে, ধরে নাও এখানে হচ্ছে 10 অ্যামস্ট্রং ধরে নিলাম, যখন এই 12টা ইলেকট্রন হয়ে যাবে তখনই এই কক্ষপথের ব্যাসার্ধটা কিন্তু কমে যাবে 8 অ্যামস্ট্রং। তার মানে কেন কমে যাচ্ছে বুঝতে পারছো? কারণ ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, সিমিলার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। যেই আকর্ষণ বল বেড়ে যাচ্ছে সেই কী হবে, সেই এই নিউক্লিয়াসটা চাইবে এই অরবিটটাকে আরও কাছে নিয়ে আসতে, তার জন্য আকারটা কমে যাবে। তার জন্য তার মানে কি, তার মানে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ে, বাট কক্ষপথের সংখ্যা না বাড়ার জন্য কি হয়, এই পারমাণবিক ব্যাসার্ধ কী হবে, পর্যায় বরাবর কমে যাবে। ওকে, তাহলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, পর্যায় বরাবর কী হয়, কমে যায়। ওকে, পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার কী হবে, কমে। ওকে, কেন কমে সেটা আমি লিখে দেবো। আর এবার দেখো শ্রেণী বরাবর তাহলে কি হবে, শ্রেণী বরাবর দেখো যখনই শ্রেণী বরাবর আসবে তখনই কিন্তু একটা করে কক্ষপথের সংখ্যা বাড়বে। ওকে, একটা করে কক্ষপথের সংখ্যা বাড়বে, এটা খুবই ন্যাচারাল ব্যাপার। ধরো প্রথম কক্ষপথে একটাই মাত্র, মানে প্রথম যে আছে সেটাতে একটা মাত্র কক্ষপথ ছিল, 2 নম্বর শ্রেণীতে এখানে যে আসবে তার ক্ষেত্রে 2টো কক্ষপথ হবে, তাহলে 2টো কক্ষপথ যখন হবে তখন তার পারমাণবিক ব্যাসার্ধ এমনিই বেড়ে যাবে। দেখো এটা যদি আর হয় তাহলে এটা কত হয়ে যাবে, আরের থেকে বেশি হবে, মেবি 2R হতে পারে বা আরও বেশি হতে পারে। যখন 3 নম্বরে আসবে তাহলে শ্রেণী বরাবর যখন আসবে তখন কী হচ্ছে, একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে, মানে এটাই যা থাকবে তার থেকে এটাই বেশি, তার থেকে এটাই বেশি, তার থেকে আরও বেশি, তার থেকে আরও বেশি, এভাবে বেড়ে যাচ্ছে। তাহলে কক্ষপথের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে তখন কী হবে, তখন ওদের পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাবে। এই জন্য শ্রেণী বরাবর যখন আসবে মৌলগুলো তখন কিন্তু কী হচ্ছে, তাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। ওকে, এটা তোমরা লিখবে, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করবে। তো দেখো আমি লিখেছি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। ওকে, তো কেন হ্রাস পায় এবার কারণটা আমি যেটা বললাম সেটাই এখানে লিখে দিয়েছি। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে ও বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়ে, কিন্তু কক্ষপথের সংখ্যা না বাড়ায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কক্ষপথের সংখ্যা না বাড়ায় নিউক্লিয়াসে ইলেকট্রনগুলির আকর্ষণ বল বাড়ে, কার্বন ওই ইলেকট্রনগুলোকে খুব আকর্ষণ করে, যার জন্য কী হয়, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কমে যায়। এটা হচ্ছে তার উত্তর। আচ্ছা, এখানে দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়ের কতগুলো আমি সিকোয়েন্স ওয়াইজ লিখেছি। দেখো লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এই লাইনটা মনে রাখবে। তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার আর হচ্ছে ক্লোরিন। ওকে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার তোমরা লিখবে যে শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জ হয়। ওকে, তাহলে শ্রেণী বরাবর যখন ওপর থেকে নিচে দিকে যায়, জাস্ট এটা শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জটা তোমরা লিখবে। দেখো এখানে শ্রেণী বরাবর পরিবর্তন লিখবে। ওকে, শ্রেণী বরাবর পরিবর্তন, তাহলে এখানে কি হবে, ওপর থেকে নিচে, ওপর দিক থেকে নিচের দিকে গেলে কি হবে, উপর দিক থেকে নিচে দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, বৃদ্ধি পায়। ওকে, এবার কেন বৃদ্ধি পায় সেই কারণটা আমি আগেই বলেছি, যে এখানে কক্ষপথের সংখ্যা ধীরে ধীরে বাড়ে, তার জন্য কি হয়, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলো আকর্ষণ বল কমে। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি, তোমরা একটু লিখবে। তো এবার দেখো শ্রেণী বরাবর, তাহলে আমি বললাম যে ওপর থেকে নিচে গেলে কী হয়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় তার কারণটা দেখো, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে এলে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে ইলেকট্রনের কক্ষের সংখ্যা বাড়তে থাকে। মানে ধরো উপরে একটা কক্ষপথ আছে, 2 নাম্বার যখন আসবে তখন কী হবে, তার 2টো কক্ষপথ হবে। তো এই জন্য কী হবে, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে এলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এটা দুটো ইম্পর্টেন্ট মানে দুটো উদাহরণ তোমাদের মনে রাখতে হবে। যেমন হচ্ছে ক্ষার ধাতুর ক্ষেত্রে কি হয়, লিথিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বড় হয়, তার থেকে ক্যালসিয়াম বড়, তার থেকে রুবিডিয়াম, তার থেকে হচ্ছে সেলেনিয়াম। ওকে, আচ্ছা, তারপর হ্যালোজেনের ক্ষেত্রে কী হবে, ফ্লোরিনের থেকে ক্লোরিন বেশি হয়, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেনে দিতে পারে যে হ্যালোজেন মৌলগুলোর শ্রেণী বরাবর তুমি পারমাণবিক ব্যাসার্ধ আকারে লেখো। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদেরকে বলি, এটা যদি লেখা হয়ে যায় তাহলে বলবে। ওকে, লিখে নাও তাড়াতাড়ি। সেটা হলো যে আমাদের যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, নিষ্ক্রিয় মৌলগুলো গ্রুপ নাম্বার 18-এ আছে, মানে নোবেল গ্যাসগুলো। ওকে, দেখবে তোমরা আমাদের
এই যে প্রপার্টিসটা ফলো হচ্ছে, এই ধর্মটা কিন্তু 1 থেকে 17 নম্বর গ্রুপের জন্য ক্রিয়াশীল। এটা মনে রাখবে, 1 থেকে 17 নম্বর গ্রুপের জন্য ক্রিয়াশীল। 18 নম্বর গ্রুপে আমাদের কারা আছে? 18 নম্বর গ্রুপে আমাদের আছে নিষ্ক্রিয় মৌলগুলো। ওকে, নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসগুলো আছে। এই নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে এই ধর্মটা কিন্তু খাটে না। কেন? কারণ নোবেল গ্যাসগুলো হচ্ছে এক পরমাণুক। এটা তোমরা মনে রাখবে, নোবেল গ্যাসগুলো হচ্ছে এক পরমাণুক, তাই এদের কি হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করা যায় না, তাই এই মানে নোবেল গ্যাসগুলো কিন্তু এই সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা যায় না। ওকে, এটা কিন্তু মনে রাখবে। 1 থেকে 17 নম্বরের জন্য হয়, 18 নম্বরে যে নিষ্ক্রিয় মৌল হয় তারা এক পরমাণুক, সেই জন্য এদের সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করা যায় না, তাই এদের ক্ষেত্রে এই প্রপার্টি বা এই ধর্মটা দেখা যায় না। ওকে, তাহলে এটা হলো আমাদের পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আকারের কি পরিবর্তন হয়। এবার আমরা আসছি আয়নন বিভব বা আয়নন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। হ্যাঁ, তো দেখো আয়নন বিভব বা আয়নন শক্তি বা আয়োনাইজেশন শক্তি কি, কথাটার মধ্যেই দেখো একটা জিনিস আছে আয়ন। তো দেখো কোনো একটা পরমাণু, এটা তোমরা ভালো করে বুঝবে, কোনো একটা পরমাণু থেকে যখন ইলেকট্রন বর্জন করা হয়, ওকে, ইলেকট্রন বর্জন করা হয় বা ওই পরমাণুতে যদি ইলেকট্রন গ্রহণ করে, তখন ওই পরমাণুটা ইলেকট্রন, আচ্ছা এটা আমি লিখছি, ইলেকট্রন যদি গ্রহণ করে তখন ওই পরমাণুটা আয়নে পরিণত হয়। ওকে, আয়নে পরিণত হয়। তো ইলেকট্রন বর্জন করলে কোন আয়নে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়। আর ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? অ্যানায়নে পরিণত হয়। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। এবার দেখো তাহলে একটা পরমাণু সে নিস্তড়িত হয়, সে যদি ইলেকট্রন বর্জন করে তবে ক্যাটায়নে পরিণত হয়, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তবে অ্যানায়নে পরিণত হয়। ওকে, এবার আমাদের এটা কি আছে? আয়নন বিভব বা আয়নন শক্তি। তো একটা ধরো আমি পরমাণু নিলাম, এই পরমাণুর এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এবার এটা হচ্ছে তার প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, আর এটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ। এবার সর্ববহিস্থ কক্ষপথে ধরো এখানে ইলেকট্রন আছে। এবারে এই ইলেকট্রনটার সাথে এই পরমাণুর নিউক্লিয়াসের কিন্তু একটা আকর্ষণ বল আছে। ওকে, যার জন্য কিন্তু এই ইলেকট্রনটা বাইরে বেরোতে পারে না। এবার এখন এই পরমাণুটা কিন্তু এখন নিস্তড়িত। ওকে, নিস্তড়িত। এবার যদি পরমাণুটাকে আমাদের আয়নে পরিণত করতে হয়, তাহলে যদি ধনাত্মক আমাদের যদি ক্যাটায়নে পরিণত করতে হয়, ক্যাটায়নে, তাহলে কী হবে? আমাদের এই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটাকে বাইরে বের করতে হবে। সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটা তো আর এমনি এমনি বেরিয়ে যাবে না, তার জন্য কি হয়? একে কিছু একটা শক্তি দেওয়া হয়। ওকে, শক্তি দেওয়া হয়। তো যে শক্তি দেওয়ার ফলে এই ইলেকট্রনটা সর্ববহিস্থ কক্ষপথ থেকে বেরিয়ে যায় এবং এই পরমাণুটা কি হয়? ক্যাটায়নে পরিণত হয়। সেই শক্তিটাকেই বলা হচ্ছে আমাদের আয়নন বিভব বা আয়নন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। ওকে, এবার অনেকের কোশ্চেন হতে পারে যে এই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটাই কেন, এই ভেতরেরগুলো কেন নয়? এই ভেতরের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো নয় কেন? কারণ এই ভেতরের কক্ষের ইলেকট্রনগুলোকে এই নিউক্লিয়াসটা আরও বেশি আকর্ষণ করে। মানে সর্ববহিস্থের কক্ষপথে ইলেকট্রনটা ধরো আকর্ষণ বল হচ্ছে 249। ওকে, আর এদের মধ্যে তাহলে আকর্ষণ বল কত হবে? 500 ডাইন। মানে একটা জাস্ট আমি রাফ বললাম। তাহলে দেখো এই যে আমাদের সর্বস্থের কক্ষপথের ভেতরের কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তাদের উপর এই নিউক্লিয়াসের কিন্তু আকর্ষণ বলটা অনেক বেশি। কার থেকে? না তুলনামূলক এই বাইরের কক্ষের ইলেকট্রনটা থেকে। সেই জন্য আমরা কি করি? আমরা বাইরের কক্ষের ইলেকট্রনটাকে বের করে আমরা কি হয়? ক্যাটায়নে পরিণত করি। তো এটা দেখো তাহলে তো আয়নন বিভব কি না, কোনো একটা পরমাণুর সর্বস্থের কক্ষপথের ইলেকট্রনকে আমাদের পরমাণু থেকে বের করতে যে পরিমাণ শক্তি লাগে, কী জন্য? না এই পরমাণুটাকে ক্যাটায়নে পরিণত করার জন্য। সেই পরিমাণ শক্তিটাকেই বলা হচ্ছে আয়নন শক্তি। ওকে, এবার আয়নন শক্তি পর্যায় বরাবর কীভাবে পরিবর্তন হয় বা শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয় সেটা দেখাবো। তার আগে তোমরা একটু ডেফিনেশনটা লিখে নাও, আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি কী। তার মানে এখানে দেখো, এখানে আমি ডেফিনেশনটা লিখেছি। কী লিখেছি? কোনো পরমাণু সর্বস্থ কক্ষের ইলেকট্রনকে অপসারিত করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে বর্ণনার আয়নাইজেশন শক্তি বলে। ওকে, এবার দেখো পর্যায় বরাবর কিভাবে চেঞ্জ হয়। পর্যায় বরাবর দেখো, পর্যায় বরাবর পারমাণবিক সংখ্যা কিন্তু বাড়তে থাকে। ওকে, পারমাণবিক ক্রমাঙ্ক কী হয়? বাড়তে থাকে। তাহলে এখানে যে মৌলটা আছে সেই মৌলটার ধরো পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 10।
তারপরে যে মৌলটা আছে তার পারমাণবিক ভর হচ্ছে 15। ওকে, তো পর্যায় বরাবর যখন যায় তখন কিন্তু কি হয়, তখন কিন্তু মানে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়ে না, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে ধরো এখানে আমার নিউক্লিয়াসটা আছে। ওকে, এবার ধরো এখানে যে আমাদের ধরো প্রথম কক্ষপথেই 10টা ইলেকট্রন আছে। ওকে, 10টা ইলেকট্রন আছে। এবার এই 10টা ইলেকট্রন আছে, এবার 10টা ইলেকট্রনের এই নিউক্লিয়াসের ওপর একটা আকর্ষণ বল আছে। এখন এখান থেকে যে কোনো একটা ইলেকট্রনকে বার করতে গেলে আমাদের যে শক্তিটা দিতে হবে সেটা ধরে নাও যে 250 ইলেকট্রন ভোল্ট। ওকে, এবার যখন আমি এই সেকেন্ড আমি মৌলটায় আসছি, সেকেন্ড মৌলটাতে একই মানে একটাই কক্ষপথ আছে। এবার এখানে 15টা ইলেকট্রন আছে, তাহলে 15টা ইলেকট্রনের এই নিউক্লিয়াসের উপর আকর্ষণ বল অনেক বেশি। তাহলে এখন এখান থেকে একটা ইলেকট্রনকে মানে বের করতে গেলে আমাদের কিন্তু আরও বেশি শক্তির প্রয়োজন। সেটা কত? সেটা ধরো 300 ইভি। এই যে শক্তিটা লাগছে এই শক্তিটাকেই আমরা বলছি আয়নাইজেশন শক্তি। তাহলে দেখো পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমাদের কিন্তু কি হচ্ছে, আমাদের আয়নাইজেশন শক্তিটা কিন্তু বাড়ছে। ওকে, কারণ কি? কারণ ইলেকট্রন সংখ্যা যত বাড়ছে তত কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে। তাহলে আকর্ষণ বল বাড়লে আমাদের বেশি শক্তি দিতে হবে যাতে এই ইলেকট্রনটা এই আকর্ষণ বলটাকে কাটিয়ে বাইরে বেরোতে পারে। ওকে, তাহলে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কিন্তু আমাদের আয়নাইজেশন শক্তি বাড়ে। ওকে, তাহলে এটা একটু তোমরা লিখে নাও ভালো করে। তো দেখো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভব বাড়ে বা আয়নাইজেশন শক্তি বাড়ে। কেন বাড়ে এবার কারণটা একটু লিখে নাও তোমরা। সেটা হচ্ছে মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে কক্ষপথের সংখ্যা না বাড়ায় বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির নিউক্লিয়াসের ওপর আকর্ষণ বল বাড়ে। তাই যত আকর্ষণ বল বাড়বে তত ইলেকট্রনটাকে বহিস্থ কক্ষপথ থেকে বের করতে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। ওকে, তো এখানে দ্বিতীয় পর্যায়ের একটা ক্রম দিয়েছি, এখানে দুটো ব্যতিক্রম আছে। ওকে, এখানে ব্যতিক্রম হচ্ছে বোরনটা একটা ব্যতিক্রম। ওকে, আর হচ্ছে অক্সিজেন, এটা কিন্তু একটু মনে রাখবে। তো লিথিয়াম লেস দেন বেরিলিয়াম, লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি। ওকে, সেই বেরিলিয়ামের থেকে বোরনের কিন্তু বেশি হওয়ার কথা ছিল, বাট বোরনটা কিন্তু কম হয় বেরিলিয়ামের থেকে। বাট এই বোরনের থেকে কিন্তু কার্বনের বেশি, কার্বনের থেকে নাইট্রোজেনের বেশি, বাট নাইট্রোজেনের থেকে অক্সিজেন বেশি হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় না। নাইট্রোজেনের আয়নাইজেশন শক্তি অক্সিজেনের থেকে বেশি হয়, অক্সিজেনের থেকে ফ্লুরিনের হয়, ফ্লুরিন থেকে নিয়ন। দেখো এখানে কিন্তু নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট। নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে সেইগুলোর আয়নাইজেশন ক্ষমতা সবচেয়ে বেশি হয়, নিষ্ক্রিয় গ্যাসের হচ্ছে সবচেয়ে বেশি হয়। কেন বেশি হয় সেটা দেখো, যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেগুলোর কিন্তু আউটার মোস্ট অরবিট যেটা আছে সেখানে 8টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন। তো সেই 8টা ইলেকট্রন থাকার জন্য কি হয়, এই নিউক্লিয়াসের উপর এদের আকর্ষণ ক্ষমতাটা সবচেয়ে বেশি হয়। তাই এই মৌলগুলো থেকে এই আউটার মোস্ট অরবিট থেকে মানে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে যদি বের করতে হয় তাহলে বেশি শক্তি আমাদের কিন্তু সাপ্লাই করতে হবে। ওকে, তার জন্য কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো সবচেয়ে কিন্তু আয়নাইজেশন ক্ষমতাটা বেশি। আর এই এক্সেপশন যে ব্যতীত কেসগুলো আছে মানে এই বোরন বা অক্সিজেন এইগুলো জানতে গেলে তোমাদেরকে ক্লাস 11-এ আমার এই সেম চ্যাপ্টার আছে, সেই সেম চ্যাপ্টারে ভিডিও আসবে, সেটা তোমাদের দেখতে হবে। ওকে, তোমাদের এক্সেপশন কেন হয় সেটা নেই, জাস্ট এক্সেপশনটা বলা আছে। ওকে, এবার তাহলে আমি বলবো যে শ্রেণী বরাবর কীভাবে মানে ব্যাখ্যা করা হয়। তবে একটা জিনিস মনে রাখবে, এখানে আমি বললাম যে 8টা, তবে হিলিয়ামের ক্ষেত্রে কটা থাকে? হিলিয়ামের ক্ষেত্রে 2টো ইলেকট্রন থাকে, সর্বহিস্থ কক্ষপথে কিন্তু 2টো ইলেকট্রন থাকে, এটা কিন্তু মনে রাখবে। হাইড্রোজেনের পর হিলিয়াম যে আসছে। ওকে, এবার আমি আসছি যে শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জ হয়। ওকে, দেখো শ্রেণী বরাবর কি হয়, ধরো ওপর থেকে নিচের দিকে আসছে, ঠিক আছে? তো এখানে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কিন্তু বাড়তে থাকে। ধরো এখানে 10টা, এখানে 12টা, এখানে 14টা, এখানে 16টা, আমি এইভাবে একটা জাস্ট রাফ বলছি। তো এখানে পারমাণবিক সংখ্যা বাড়ছে, বাট পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কক্ষপথের সংখ্যা বাড়ছে। মানে কীরকম, ধরো এখানে নিউক্লিয়াসটা এটায় 10টা ইলেকট্রন আছে, এবারে এখানে নিউক্লিয়াসটা এটাতে তোমার আরেকটা কক্ষপথ বেড়ে গেল। ওকে, আরেকটা কক্ষপথ বেড়ে গেল, তাহলে এই দুটোর মধ্যে যে আকর্ষণ ক্ষমতা আর এই নিউক্লিয়াস আর এই কক্ষপথে ইলেকট্রনটার মধ্যে আকর্ষণ ক্ষমতা কম। তার মানে এখানে যে এই ইলেকট্রনটাকে যখন বার করতে আমাদের যে শক্তিটা দিতে হবে সেই শক্তিটা কিন্তু এই ইলেকট্রনটাকে বের করতে হলে কম দিতে হবে। মানে এটাই ধরো দিতে হচ্ছে 300 ইলেকট্রন ভোল্ট, এখানে আমি 200 ইলেকট্রন ভোল্ট দিলেই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে উপর থেকে নিচের দিকে যত যাবে
তত, আচ্ছা সরি আমি এটা একটু ভুল বললাম, এখানে ইলেকট্রনের আকর্ষণ বলটা বেশি, তাহলে এখানে আমাদের ধরো 300 ইলেকট্রন ভোল্ট দিতে হবে, আর এখানে শক্তিটা দিতে হবে 200 ইলেকট্রন ভোল্ট। কারণ কি, কারণ এদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাচ্ছে, এদের মধ্যে যতটা আকর্ষণ বল থাকবে এদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাচ্ছে। তার জন্য কি হবে, তার জন্য কিন্তু ওপর থেকে নিচের দিকে যত মানে শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যত যাবে তত কী হবে, তত আয়নাইজেশন এনার্জি কী হবে, কমতে থাকবে। তাহলে দেখো এখানে তাহলে আমাদের আয়নাইজেশন এনার্জি লাগছে কত, 300 ইলেকট্রন ভোল্ট, এখানে কিন্তু লাগছে 200 ইলেকট্রন ভোল্ট। তাহলে উপর থেকে নিচের দিকে যত যাবে শ্রেণী বরাবর তত আয়নাইজেশন শক্তি কিন্তু কমবে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে তোমরা লিখবে কি, যে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, মৌলের আয়নাইজেশন শক্তি কি হয়, হ্রাস পেতে থাকে। ওকে, এটা তোমরা অবশ্যই লিখবে, কারণটা আমি বলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, ওপর থেকে নিচের দিকে কি হয়, এই আয়নাইজেশন শক্তি কি হয়, কমতে থাকে। ওকে, কমতে থাকে। এবার কেন কমতে থাকে তার কারণটা খুব ভালো করে লিখবে। সেটা হচ্ছে কি না, ইলেকট্রনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে বা পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে বহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা আছে তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম হয়, তার জন্য। আচ্ছা, এটা একটু তোমরা লিখে নাও। তো এখানে দেখো উপর থেকে নিচের দিকে থাকলে কী হবে, আয়নাইজেশন শক্তি কমতে থাকে। এবার কারণটা কি, কারণ হচ্ছে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ওকে, ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কী হবে, বহিস্থ কক্ষের ইলেকট্রনের নিউক্লিয়াসের ওপর আকর্ষণ বলটা কমতে থাকে। মানে যত বাড়বে পারমাণবিক ব্যাসার্ধ তত তো আকর্ষণ বল কমতে থাকবে, সেটাই। আর ক্ষার ধাতুর ক্ষেত্রে এই সিকোয়েন্সটা মনে রাখবে, লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন সিজিয়াম। ওকে, এটা হচ্ছে আমাদের কেস। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। বাকি যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলো একটু মনে রাখবে, কোন শ্রেণীতে কার আয়নন বিভব বেশি হবে এবং কার কম হবে। আর এইটা জিনিস মনে রাখবে, সবচেয়ে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, যে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো সবচেয়ে আয়নন বিভব বেশি। ওকে, আয়নাইজেশন শক্তি বেশি। আচ্ছা, পর্যায় সারণীতে আমাদের যতগুলো মৌল আছে সব মৌলগুলোকে যদি একসাথে মিক্স করে দেওয়া হয়, তাহলে যে মিক্সড যে যৌগটা তৈরি হবে সেই মিক্সড যৌগটাতে কোন মৌলগুলোর, মানে কোন মৌল দুটোর আর কি প্রভাব বেশি খাটবে বা কি মৌল তৈরি হবে, এটা তোমরা একটু দেখবে। এটা আমি তোমাদের বলতে বললাম, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কোশ্চেনটা ভালো করে শুনে রাখো। কোশ্চেনটা হচ্ছে এটা, যে পর্যায় সারণীতে আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে পর্যায় সারণীতে সব মৌলগুলো একসাথে যুক্ত করে যে যৌগ তৈরি করা হবে সেই যৌগর নাম কি হবে, বা সেই যৌগটার ধর্মটা কি হবে, দুটো মৌলের ধর্মের সাথে ইকুয়াল হবে। ওকে, সেই ধর্মটার নাম কি হবে। ওকে, এটা তোমাদের কি হবে, আমি হোমওয়ার্ক দিলাম। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমাকে কি হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে তোমরা। ওকে, কমেন্ট সেকশনে জানাবে, দেখবো তোমরা কেমন পারো। ওকে, যদি না পারো তবে অবশ্যই আমি বলে দেবো। মানে যতগুলো মৌল আছে সবগুলোকে এক জায়গায় মিশিয়ে দিলাম, তো একটা তো যৌগ তৈরি হবে, সেই যৌগটা কেমন হবে, তার নেচারটা কী হবে, বা সেই যৌগটার নাম কী হবে, এটা তোমরা করবে। ওকে, এটা জাস্ট তোমাদের একটা দিলাম। আচ্ছা, এটা একটু করার চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট যেটা বলতে চাইবো সেটা হচ্ছে কি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। তো এবার দেখো তড়িৎ ঋণাত্মকতা কী, এটা আগে তোমাদের ভালো করে বুঝতে হবে। ধরো আমি একটা অণু নিলাম HCl। ওকে, তাহলে এখানে কোন কোন পরমাণু আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আছে আর একটা হচ্ছে ক্লোরিন আছে। ওকে, এবার হাইড্রোজেনের আউটার মোস্ট অরবিটে বা হাইড্রোজেনের একটা মাত্র ইলেকট্রন আছে। ওকে, আর ক্লোরিনের কটা আছে, 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7। ওকে, এবার এরা যখন যৌগ গঠন করে তখন হাইড্রোজেনও চাইবে মানে আউটার মোস্ট অরবিটে 2টো ইলেকট্রন থাকতে, আর ক্লোরিন চাইবে 8টা ইলেকট্রন থাকতে। এটা বলে অষ্টক পূর্তি, ঠিক আছে। আর হাইড্রোজেনের জন্য এটাকে বলে দ্বৈত পূর্তি, মানে হাইড্রোজেনের 2টো ইলেকট্রন থাকলেই সে স্টেবল হয়, মানে সে স্থায়ী হয়, আর ক্লোরিনের ক্ষেত্রে 8টা থাকতে হয়। তো তখন কি করে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ক্লোরিনের একটা ইলেকট্রন এরা যুক্ত হয়ে কি করে, একটা সমযোজী বন্ধন তৈরি করে, যেটাকে আমরা এইভাবে লিখতে পাই। ওকে, এটাকে বলি আমরা সমযোজী বন্ধন। ওকে,
এবার এই সমযোজী বন্ধনে যখন তৈরি হয় তখন দেখো ক্লোরিনও 8টা ইলেকট্রন পেল। ওকে, ক্লোরিনও 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, এইভাবে ক্লোরিনও 8টা ইলেকট্রন পেল আর হাইড্রোজেনও 2টো ইলেকট্রন পেল। এটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে ক্লোরিনও এইভাবে 8টা ইলেকট্রন পেল, আবার এখানে হাইড্রোজেনও দেখো এইভাবে 2টো ইলেকট্রন পেল। ওকে, সরি এটা আঁকা চলবে না, হাইড্রোজেন এখান থেকে না, হাইড্রোজেন এই 2টো ইলেকট্রন পেল। ওকে, এইভাবে। তো এই জন্য এই বন্ধনটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এবার সমযোজী বন্ধন যখন তৈরি হয়, এই দেখো হাইড্রোজেন আর ক্লোরিন তৈরি হলো। ওকে, এই যে বন্ধনটা তৈরি হলো, তখন এই বন্ধনের যে 2টো ইলেকট্রন আছে, এই বন্ধনের 2টো ইলেকট্রনকে আইদার হাইড্রোজেন বা ক্লোরিন নিজের দিকে একটা আকর্ষণ করার প্রবণতা থাকে। বুঝতে পারলে? মানে এই যে সমযোজী বন্ধনের যে 2টো ইলেকট্রন আছে, সেই 2টো ইলেকট্রনকে আইদার হাইড্রোজেন বা ক্লোরিন নিজের দিকে আকর্ষণ করার একটা প্রবণতা থাকে নিজের দিকে। তো হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ 2টো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে আকর্ষণ করার প্রবণতা বেশি, মানে ক্লোরিনের আকর্ষণ করার প্রবণতাটা বেশি হয়। কেন? কারণ দেখো ক্লোরিনের এমনিতেই 17টা ইলেকট্রন আছে। ওকে, তার মানে ওর নিউক্লিয়াসে কতটা প্রোটন আছে? 17টা প্রোটন আছে। ওকে, এবার এর বাইরে এখানে 17টা ইলেকট্রন আছে। ওকে, এবার ও কি করবে? ওই 17টা প্রোটন কী হবে, ওকে টানার চেষ্টা করবে। এই যে আরও যে একটা ইলেকট্রন আছে, এটাকে ও নিজের দিকে টানার চেষ্টা করবে। ওই জন্য কি হয়, এই জন্য আমরা যখন লিখি তখন এখানে ক্লোরিনটাকে আমরা মাইনাস সাইন দিতে পারি, এটাকে বলি ডেল মাইনাস, আর হাইড্রোজেনটাকে আমি বলি ডেল প্লাস। কেন? কারণ এই যে এই ইলেকট্রন বন্ধনীটা আছে, সেই বন্ধনীতে যে সমযোজী বন্ধনীতে যে ইলেকট্রনগুলো আছে, সেটা ক্লোরিন তার নিজের দিকে টানার প্রবণতাটা বেশি। ওকে, তো তার জন্য কি হয়, তার জন্য এই যে পরমাণুটার এই সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো নিজের দিকে টানার প্রবণতাটা বেশি হয়, তার কি হয়, তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা। এইটার মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাটা কার বেশি। তা এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্লোরিনের বেশি। কেন বেশি সেটা আমি বললাম, কারণ ক্লোরিনের নিউক্লিয়াসে বেশি নাম্বার অফ প্রোটন থাকে, তার জন্য ধনাত্মক আধানটা বেশি হয় হাইড্রোজেনের থেকে। তার জন্য এখানে ক্লোরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক কার থেকে? হাইড্রোজেনের থেকে। তাহলে উল্টোটা যদি বলি যে তড়িৎ ধনাত্মক কি? তড়িৎ ধনাত্মক মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। তো এখানে হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক আর ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। ওকে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ক্লোরিনের অবশ্যই বেশি, গ্রেটার দেন হাইড্রোজেন। ওকে, তাহলে তোমরা লেখো তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো। তাহলে দেখো মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো। দেখো ডেফিনেশনটা এইভাবে মনে রাখবে, মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে মৌলের নিজের দিকে পরমাণুর আকর্ষণ করার ক্ষমতাকে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। আর এই তড়িৎ ঋণাত্মকতা কিন্তু একটা এককহীন রাশি। ওকে, মানে এর কোনো একক নেই। আচ্ছা, এবার আমি যেটা বলবো যে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হয়। দেখো পর্যায় বরাবর যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বাড়ে, তাই তো? পরমাণু ক্রমাঙ্ক বাড়ে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বাড়লে কী হবে? বাড়লে ওর নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ বাড়বে, প্রোটনের সংখ্যা বাড়বে। প্রোটনের সংখ্যা বাড়লেই কী হবে? ওদের আকর্ষণ ক্ষমতাটা, মানে ওই বন্ধনী সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা ইলেকট্রনগুলোর আকর্ষণী ক্ষমতাটা কিন্তু বাড়বে। তাহলে কী হবে? তাহলে যত পর্যায় বরাবর যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে, ঠিক আছে, ডান দিকে যাওয়া যাবে, তত কী হবে? তত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। মানে মৌলগুলো এখানে যে মৌলটা ছিল তার থেকে এখানে মৌলটা তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হবে। ওকে, এটা কিন্তু মনে রাখবে। সিমিলার ওপর থেকে নিচে গেলে কি হবে? ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা, দেখো ওপর থেকে নিচে পরমাণু ক্রমাঙ্ক বাড়ে অবশ্যই, মানে শ্রেণী বরাবর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বাড়ে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পরমাণু ক্রমাঙ্ক বাড়লেও এদের মধ্যে কিন্তু এই নিউক্লিয়াস, ধরো এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট অরবিট, এখানে কিন্তু 2টো কক্ষপথ তৈরি হয়, তারপরটায় 3টে কক্ষপথ তৈরি হয়। যত কক্ষপথগুলো তৈরি হবে তত কী হচ্ছে, তত এই ইলেকট্রনগুলোর উপর আকর্ষণ বল কমে যাবে। এই জন্য ওপর থেকে নিচ দিকে শ্রেণী বরাবর যদি ওপর থেকে নিচে যাওয়া যায় তাহলে কী হবে? তড়িৎ ঋণাত্মকতার মান কমবে। ওকে, আচ্ছা এটা তোমরা একটু লিখে নাও। তাহলে দেখো পর্যায় বরাবর কী হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। এবার কেন বাড়ে কারণটা দেখো,
সেটা বলছে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় ও পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এই দুটো কন্ডিশন যদি হয়, ধনাত্মক আধান বৃদ্ধি পায় ও পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, ফলে কী হয়, ওই যে বন্ধন ইলেকট্রনটা তৈরি হয়, মানে সমযোজী বন্ধনের যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে, সেই ইলেকট্রন জোড়ের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ে। যখনই আকর্ষণ ক্ষমতা বাড়বে, তাহলে ওই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে, তখনই তার কী হবে, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, যে কোনো পর্যায়ের গ্রুপ 1 যেটা স্টার্ট হয় তার সবসময়তেই তড়িৎ ঋণাত্মকতা কম হয়। মানে এইভাবে যদি যাই, তাহলে এটা গ্রুপ 1 পড়বে, তারপরে লাস্টে গ্রুপ 17 পড়বে। এই গ্রুপ 17-এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হয়। ওকে, তো এখানে আমি সেকেন্ড পর্যায়টা বলে দিচ্ছি, কারণ সেকেন্ড পর্যায়গুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট ক্লাস 10-এর জন্য। তো লিথিয়ামের থেকে বেরিলিয়ামের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি, বেরিলিয়ামতে বোরনের আরও বেশি, বোরনের থেকে কার্বন বেশি, কার্বনের থেকে নাইট্রোজেন, নাইট্রোজেনের থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে ফ্লুরিন। ওকে, তার মানে লিথিয়ামের সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা কম আর ফ্লুরিনের সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি। ওকে, আচ্ছা, নিষ্ক্রিয় মৌলগুলো তো এখানে কোনো সমযোজী বন্ধন তৈরি করে না, তো তার জন্য নিষ্ক্রিয় মৌলগুলো আমি এখানে নিইনি। ওকে, তাহলে এখানে কিন্তু মনে রাখবে লিথিয়ামের সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা আর হচ্ছে ফ্লুরিনের সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এটা গেল পর্যায় বরাবর। এবার শ্রেণী বরাবর আমি বললাম কি হবে, শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কী হয়, কমে। এবার কেন কমে সেটাও আমি তোমাদেরকে বললাম কারণটা। এই কারণটা একই, মানে শ্রেণী বরাবর কেন কমে এটা একটু তোমরা মনে রাখবে, এটা তোমাদের লিখতে হবে। আচ্ছা, এবার দেখো শ্রেণী বরাবর কী হয়, তাহলে শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কমবে। এবার কারণটা কি, যত শ্রেণী বরাবর যাবে তত কি হয়, একটা করে কক্ষ আমাদের অ্যাড হয়। ওকে, দেখো এটা হচ্ছে প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ। যখন দ্বিতীয় কক্ষ অ্যাড হয় তখন কি হবে, তখন এখানে যে বন্ধনী, এই যে সমযোজী বন্ধনের যে নিউক্লিয়াসের যে বন্ধনটা তৈরি হয়, মানে সমযোজী বন্ধনের যে ইলেকট্রন যে বন্ধনটা তৈরি হলো, এই ইলেকট্রন বন্ধনের উপর ওই ইলেকট্রনগুলোর আকর্ষণ ক্ষমতাটা কিন্তু হ্রাস পায়। ফলে উপর থেকে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে কী হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা কমে। তো এখানে একটা অর্ডার দিয়েছি, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিনের সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ওই পাউলি স্কেলে মেপে দেখা যায় ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0 আর আয়োডিন হচ্ছে 0.7। ওকে, তাহলে এটা হলো আমাদের তড়িৎ ঋণাত্মকতার শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয়। তোমরা যে শ্রেণীগুলো আছে, তোমাদের যে 18টা শ্রেণী আছে, মোটামুটি 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, ওকে, তারপর 3 থেকে 12 এই শ্রেণীগুলো করা দরকার নেই, বাট 13, 14, 15, 16, 17 বা 13টা না করলেও হবে, 14, 15, 17 এই শ্রেণী বরাবর এই শ্রেণীগুলো আর এই শ্রেণীগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, মানে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী ইম্পর্টেন্ট, আর 14, 15, 16, 17 এই শ্রেণীগুলো কিন্তু তোমরা পারলে মনে রাখার চেষ্টা করবে। ওকে, পর্যায় সারণীটা একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, আর পর্যায়গুলো সবগুলোই মনে রাখতে হবে। 1 নম্বর পর্যায়, এই এলিমেন্টগুলো না মনে রাখলেও হবে, এগুলো এখন তোমাদের কাজে লাগবে না। 2 নম্বর পর্যায়, ওকে, 3 নম্বর পর্যায়, এই যে এলিমেন্টগুলো পড়বে, এই এলিমেন্টগুলো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখানে যে এলিমেন্টগুলো পড়বে, মানে মৌলগুলো পড়বে, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 3 থেকে 12টা পরে মনে রাখলেও হবে ক্লাস 11-12-এর জন্য। আচ্ছা, লাস্ট আমাদের যে ধর্মটা আছে সেটা হচ্ছে জারণ বিজারণ ধর্ম। সেই জারণ বিজারণ ধর্মটা কিভাবে চেঞ্জ হয় পর্যায় বরাবর, সেটা আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, প্রথমে আগে বলি জারণ কি বিজারণ কি। দেখো, কোনো মৌলের ইলেকট্রন বর্জন করার ক্ষমতাকে বলা হচ্ছে ওই মৌলের জারণ। ঠিক আছে, কোনো মৌলের ইলেকট্রন বর্জন করার ক্ষমতাকে ওই মৌলের জারণ বলে। আর বিজারণ কি, কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে বলা হয় বিজারণ। ওকে, এবার কোনো একটা মৌলের জারণ ধর্ম বেশি না বিজারণ ধর্ম বেশি, এটা আমরা জানবো কী করে। ধরো কোনো একটা মৌল দিয়েছে, সেই মৌলটার জারণ ধর্ম বেশি না বিজারণ ধর্ম বেশি আমরা জানবো কী করে। তো আমাদের তার জন্য দুটো জিনিস জানতে হয়, একটা হচ্ছে জারণ ধর্ম কী আর একটা বিজারণ ধর্ম কী। মানে কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যদি বেশি হয়, মানে কোনো মৌল ধরো ইলেকট্রন বেশি পরিমাণে গ্রহণ করতে পারে, তখন তার জারণ ধর্মটা বেশি। আবার কোনো মৌল ইলেকট্রন বর্জনের প্রবণতাটা যদি বেশি হয়, তাহলে ওই মৌলটার বিজারণ ধর্মটা বেশি হয়। দেখো, জারণ কি বিজারণ কি এটা দুটো আলাদা, আর জারণ ধর্ম কি বিজারণ ধর্ম কি আলাদা, এটা দুটো আলাদা। মানে যে জারক হবে সে ইলেকট্রন বর্জন করবে বেশি,
বেসিক্যালি। ওকে, যে জারক হবে সে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রন বর্জন করবে, যে বিজারক হবে সে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। বাট জারণ ধর্ম কি না, যে মৌলটা বেশি পরিমাণে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যার প্রবণতাটা বেশি ইলেকট্রন গ্রহণ করার, তখন সেই মৌলটার কী হয়, জারণ ধর্ম বেশি হয়। ওকে, তাহলে একটা মৌল নিলাম, একটা মৌলর ধরো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যদি বেশি হয়, ধরো এখানে একটা মৌল নিচ্ছি এক্স আর একটা মৌল নিলাম ওয়াই, ঠিক আছে। এবার এর কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বেশি, তার মানে এর জারণ ধর্মটা হচ্ছে বেশি কার থেকে, ওয়াইয়ের থেকে। ধরে নাও ওয়াইয়ের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা হচ্ছে কম, মানে এক্স হচ্ছে বেশি পরিমাণে ইলেকট্রন নিতে পারে, মানে ধরো 3টে ইলেকট্রন নিতে পারে, ওয়াই হচ্ছে 1টা ইলেকট্রন নিতে পারে। তখন এক্সের জারণ ধর্ম কিন্তু ওয়াইয়ের জারণ ধর্মের থেকে বেশি। এইটা আমি বলতে চাইছি যে দুটো মৌলের মধ্যে কার জারণ ধর্ম বেশি হয়। ওকে, এবার বিজারণ ধর্ম কি, ধরো এবার আমি দুটো মৌল নিচ্ছি এক্স আর ওয়াই। ওকে, এবার ধরো ওয়াই 4টে ইলেকট্রন ত্যাগ করছে, সেখানে এক্স মাত্র 1টা ইলেকট্রন ত্যাগ করতে পারছে। তার মানে কি, তার মানে এই ওয়াইয়ের বিজারণ ধর্মটা বেশি, তার মানে ওয়াইয়ের বিজারণ ধর্ম গ্রেটার দেন হচ্ছে এক্স। এই জিনিসটা আমি বলতে চাইছি। ওকে, এবার পর্যায় আর শ্রেণী বরাবর জারণ ধর্ম কিভাবে পরিবর্তন হয় সেটা আমাদের একটু দেখতে হবে। তো এটা দেখো, পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায়, এটা ভালো করে বুঝবে, তার কি হয়, তার জারণ ক্ষমতা বাড়ে। মানে এই দিক থেকে এই দিকে গেলে পর্যায় বরাবর যদি এটা বাম দিক হয়, এটা যদি ডান দিক হয়, তাহলে কি হচ্ছে, এর জারণ ক্ষমতা বাড়ে আর হচ্ছে বিজারণ ক্ষমতা কমে। মানে এই দিক থেকে এই দিকে যদি যাওয়া যায়, তাহলে বিজারণ ক্ষমতাটা হচ্ছে কমে। তাহলে এখানে লিখে রাখবে জারণ ক্ষমতা হচ্ছে বাড়ে বা জারণ ধর্ম বাড়ে আর বিজারণ ধর্ম হচ্ছে কমে। তার মানে এবার জারণ ধর্মটা বা জারণ ক্ষমতা কার উপর নির্ভর করে না, আয়নাইজেশন শক্তি আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার উপর। তো তোমরা দেখেছো যে পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তাহলে আয়নাইজেশন শক্তি বাড়ে, ঠিক আছে। সিমিলার তড়িৎ ঋণাত্মকতাও বাড়ে। তাহলে আয়নাইজেশন শক্তি বাড়লে তার জারণ ধর্মও বাড়বে, আর আয়নাইজেশন মানে তড়িৎ ঋণাত্মকতাও যদি বাড়ে, তাহলে তার কিন্তু জারণ ধর্ম বাড়বে। ওকে, তো এখানে তুমি একটা জিনিস মনে রাখবে যে কোনো পর্যায়ে গ্রুপ 1 যে মৌলটা আছে, ওকে, যে কোনো পর্যায়ে ধরো এটা হচ্ছে 1 নম্বর শ্রেণীতে যে মৌলটা আছে, আর এখানে থাকে কি, তো 17 নম্বর শ্রেণীর হচ্ছে মৌল, 18 নম্বর বা নোবেল গ্যাসটাকে আমি ধরছি না, ঠিক আছে। তো 1 নম্বর যে পর্যায়ে যে মৌলটা থাকে সেটা কিন্তু সবচেয়ে কী হয়, ভালো বিজারক হয়, মানে এ হচ্ছে সবচেয়ে ভালো বিজারক পদার্থ হয়। ওকে, বিজারক পদার্থ। আর এখানে যেটা থাকবে সেটা কি হয়, সবচেয়ে ভালো হচ্ছে জারক পদার্থ হয়। মনে রাখবে, কোনো একটা পর্যায়ে যে কোনো একটা পর্যায়ে প্রথমে যে মৌলগুলো থাকবে সেগুলো বিজারক পদার্থ হয়, আর যত ওই দিকে যাওয়া যাবে তত কিন্তু ওগুলো হয় জারক পদার্থ। ওকে, তো এখানে একটা ক্রম আছে, সেই ক্রমটা তোমাদের মনে রাখতে হবে তৃতীয় পর্যায়ের। ওকে, তৃতীয় পর্যায়ের ক্রমটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, দ্বিতীয় পর্যায়ে যে আমাদের আছে, দ্বিতীয় পর্যায়ে কে আছে, লিথিয়াম সবচেয়ে বেশি, তারপরে বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে হচ্ছে ফ্লুরিন। ওকে, দেখো এটা কিন্তু আমি কার ধর্মের ক্রম অনুযায়ী লিখেছি, এটা আমি বিজারণ ধর্মের ক্রম অনুযায়ী লিখেছি। ওকে, কারণ বিজারণ ধর্মটা হচ্ছে কমে, এটা দেখো বিজারণ ধর্ম হচ্ছে কমে। ওকে, তাহলে বিজারণ ধর্ম অনুযায়ী আমি লিখেছি। তাহলে কে, লিথিয়াম সবচেয়ে বেশি, তারপরে বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এখান থেকে তাহলে যদি আমি জারণ ধর্ম অনুযায়ী লিখতাম, তাহলে এটা উল্টো লিখতাম, জারণ ধর্ম অনুযায়ী হলে এই ফ্লুরিন সবচেয়ে বেশি হতো। ওকে, তারপর হচ্ছে কে, অক্সিজেন। ওকে, তার মানে এইভাবে হতো, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম। এটা হচ্ছে জারণ ধর্ম অনুযায়ী যদি আমি লিখতাম, জারণ ধর্ম। ওকে, তাহলে জারণ ধর্ম অনুযায়ী যদি আমি লিখতাম তাহলে ওইভাবে সিরিজটা হতো, যদি বিজারণ ধর্ম অনুযায়ী লিখেছি তাই ওইভাবে। তাহলে এখানে সবচেয়ে বড় বিজারক পদার্থকে সেটা হচ্ছে লিথিয়াম। ওকে, আর জারক পদার্থকে সেটা হচ্ছে ফ্লুরিন। এবার 3 নম্বর পর্যায়টা একটু দেখে নাও। 3 নম্বর পর্যায়ে প্রথমে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে হচ্ছে সালফার, তারপরে হচ্ছে ক্লোরিন। ওকে, এটা হচ্ছে কার অনুযায়ী, এটা বিজারণ ক্ষমতা অনুযায়ী। সিমিলার জারণ ক্ষমতা অনুযায়ী কি উল্টোটা হবে, মানে ক্লোরিন সবচেয়ে বেশি হবে। ওকে, তাহলে এইভাবে জারণ বিজারণ ক্ষমতাটা পর্যায় বরাবর চেঞ্জ হয়। এবার তাহলে আমরা দেখব যে শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জ হয়। ওকে, তাহলে এটা দেখো, শ্রেণী বরাবর যখন উপর থেকে নিচের দিকে নামা হবে তখন কি হয়, জারণ ক্ষমতাটা কমে আর হচ্ছে বিজারণ ক্ষমতা বাড়ে। কেন, কারণ দেখো উপর থেকে নিচ দিয়ে যখন নামা হয় তখন এই যে জারণ ক্ষমতা নির্ভর করে আয়নাইজেশন শক্তি আর তড়িৎ ঋণাত্মকতার উপর। তো উপর থেকে নিচ দিয়ে যখন নামে তখন কি হয়, আয়নাইজেশন শক্তিও কমে, আবার তড়িৎ ঋণাত্মকতাও কমে। তার মানে উপর থেকে নিচ দিকে নামার সময় জারণ ক্ষমতা কমবে, আর উপর থেকে নিচ দিকে নামার সময় কী হবে, বিজারণ ক্ষমতা বাড়বে। ওকে, তাহলে আমরা যদি
আমরা যদি দেখি যে ফ্লুরিন যে আমাদের যে হ্যালোজেন মৌলগুলো আছে, হ্যালোজেন মৌলগুলোর মধ্যে কার তাহলে বিজারণ ক্ষমতা বেশি হবে? ওকে, তাহলে কার বিজারণ ক্ষমতা বেশি? দেখো ফ্লুরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন হচ্ছে আয়োডিন। ওকে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে বিজারণ ক্ষমতা, মানে জারণ ক্ষমতা হচ্ছে কমছে, তার মানে আয়োডিনের থেকে ব্রোমিনের বেশি, ব্রোমিনের থেকে ক্লোরিনের বেশি, ক্লোরিনের থেকে ফ্লুরিনের বেশি। ওকে, তার মানে ফ্লুরিনের হচ্ছে সবচেয়ে বেশি। ওকে, তাহলে দেখো মৌলগুলোর জারণ ধর্মের কম কী কী হলো? ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, মানে ফ্লুরিনের হচ্ছে সবচেয়ে বেশি জারণ ধর্ম। ওকে, কারণ আস্তে আস্তে কমছে, ডিক্রিজ করছে। ওকে, তাহলে ডিক্রিজ করলে কী হবে? জারণ ক্ষমতা ডিক্রিজ করছে। যদি বিজারণ ক্ষমতা লেখা হয় তাহলে বিজারণ ক্ষমতা কী হবে? ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, মানে আয়োডিনটা সবচেয়ে বেশি হবে। ওকে, তাহলে এই গেল আমাদের উপর থেকে নিচ বরাবর আমাদের মানে পর্যায় সারণী জারণ বিজারণ ক্ষমতার কী পরিবর্তন হয়। তাহলে মোটামুটি দেখো, মোটামুটি এই যে জারণ বিজারণ ক্ষমতাটা বললাম, এটাই মোটামুটি পর্যায়বৃত্ত যে ধর্মগুলো ছিল সেই ধর্মগুলোর মোটামুটি সব প্রপার্টি কমপ্লিট হলো। ওকে, এরপর আমি কিছু স্পেসিফাই, কিছু পার্টিকুলার কোশ্চেন অ্যান্সার বলবো, যে কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ওগুলো তোমাদের করতেই হবে, তাহলেই আমাদের পর্যায় সারণীর চ্যাপ্টারটা ওভারঅল কমপ্লিট হবে। এছাড়া আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি সেখানে তো ভ্যারাইস টাইপ অফ কোশ্চেন পাবেই, সেটা তোমরা অ্যাটেন্ড করবে। তোমাদের কোনো কিছু প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশন জানাবে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মাধ্যমিকের, সেখানেও তোমরা জানাতে পারো। ওকে, তো এবার আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে বলবো। তোমরা কিন্তু চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এবং পড়ে নোট বানাবে, এবং নোট বানিয়ে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করবে। অ্যাসাইনমেন্টগুলো যদি না করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমরা কতটা চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা আইডিয়া হয়েছে বা কতটা ধারণা হয়েছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব ভালো করে করবে। ওকে, তাহলে দেখা যাক এই চ্যাপ্টার থেকে দু একটা কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা দেখো, এরকম কোশ্চেন দিয়েছে, এ একটা মৌল, বি একটা মৌল, সি একটা মৌল, ওদের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে 9, 13 আর 17, দিয়ে বলেছে এ আর বি আর সি পর্যায় সারণীর অবস্থান লেখো, পর্যায় সারণীর অবস্থান। ওকে, তো পর্যায় সারণীর অবস্থান, পর্যায়টা আমি বলেছিলাম, দেখো পর্যায়টা কি করে বের করে? পর্যায়টা হচ্ছে কক্ষপথের সংখ্যা। ওকে, কক্ষপথের সংখ্যা। আর শ্রেণীটা কিভাবে বের করে? শ্রেণীটা হচ্ছে যে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে সেটা দেখতে হবে, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা। ওকে, ইলেকট্রন সংখ্যা। এবার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি দুটো থাকে তাহলে ওর শ্রেণী দু নম্বর শ্রেণী হবে, কিন্তু দুটোর বেশি থাকলে, মানে 3 থেকে যদি 10 থাকলে, ঠিক আছে, তাহলে তার সাথে কত যোগ হবে? 3 থেকে যদি 7 থাকে তাহলে কি হবে? তার সঙ্গে 10 যোগ হবে, 10 যোগ, এটা মনে রাখবে। 3 থেকে 7 থাকলে ইলেকট্রন সংখ্যা যদি 3 থেকে 7 থাকে তার সাথে 10 যোগ হবে। তাহলে আমি করে দেখি। তাহলে দেখো এ মানে হচ্ছে 9টা, তাহলে কে এল আমি লিখলাম, তাহলে কত হয়? প্রথম কে কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে? কে কক্ষে ম্যাক্সিমাম 2টো। ওকে, তাহলে এখানে হচ্ছে 2 লিখলাম, আর 9টা মানে আর কটা লাগবে? 7টা, তাহলে 2 আর 7। তাহলে এর পর্যায় কত হবে? এর পর্যায় মানে কক্ষপথের সংখ্যা, দেখো দুটো কক্ষপথ আছে কে আর এল, তাহলে দুটো হলো। আর এর আউটার অরবিটে কটা ইলেকট্রন আছে? 7টা। তো যদি মানে বহিস্থ কক্ষে যটা ইলেকট্রন থাকবে সেটার নাম্বার যদি 1 আর 2 হয়, 1 আর 2 হয়, তাহলে ওটাই হবে তার শ্রেণী সংখ্যা, এটা কিন্তু মনে রাখবে। আর যদি 2 এর বেশি হয়, 3 থেকে 7 হয়, তার সঙ্গে 10 যোগ হয়, তার মানে এর কী হবে? 7 + 10, মানে এ 17 নম্বর শ্রেণীতে আছে। ওকে, এটা হয়ে গেল। তাহলে বিয়েরটা কী হবে? বিয়েরটা 13। দেখো এবার কেতে কটা থাকে? 2টো, এলে কটা থাকে? 8টা, 2 আর 10, এবার কে এল এম এ তাহলে 3টে। তাহলে বলো তোমরা এর শ্রেণী সংখ্যা কটা? অবশ্যই এর শ্রেণী সংখ্যা এর পর্যায় সংখ্যা কটা হবে? এর পর্যায় সংখ্যা হচ্ছে 3, কারণ এখানে 3টে কক্ষপথ আছে, 1, 2, 3টে। এবার তাহলে এর শ্রেণী কী হবে? এর শ্রেণী হবে, দেখো 3 আছে, তাহলে 3-এর সাথে 10 যোগ, মানে এটা হচ্ছে 13 নম্বর শ্রেণী। তাহলে তোমরা সি এরটা হোমওয়ার্ক করবে। ওকে, এবার এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক কোনটি এবং তড়িৎ ঋণাত্মক কোনটি, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। এখানের মধ্যে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক কোনটা? তড়িৎ ঋণাত্মক। ওকে, তাহলে তড়িৎ ঋণাত্মক আর তড়িৎ ধনাত্মক কোনটা, এটা একটু তোমরা দেখবে। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 2, এ একটা মৌল দিয়েছে, বি একটা মৌল দিয়েছে, সি
এর পারমাণবিক সংখ্যা বলেছে Z-2, বি এর বলেছে জেড, আর সি এর হচ্ছে Z+1। তো এখানে বিটা বলে দিয়েছে নিষ্ক্রিয় মৌল। ওকে, তার মানে এখান থেকে তোমাকে আগেই ভেবে নিতে হবে যে নিষ্ক্রিয় মৌল মানে আইদার সেখানে দুটো ইলেকট্রন থাকতে পারে বা 8টা। তো আমি প্রথমে 8টা ধরেই করব। তাহলে বিতে ইলেকট্রন সংখ্যা কটা আছে? 8টা, নিষ্ক্রিয় মৌল বলে। এতে কটা থাকবে তাহলে? 6টা, আর সিতে তাহলে কটা থাকবে? 9টা। তো 9টাকে আমি এইভাবে লিখতে পারি 8 + 1, মানে আউটার অরবিটে সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? একটা। এটা মনে রাখবে, সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? একটা, কারণ নিষ্ক্রিয় গ্যাসের পর তাহলে 8-এর পর 9 হচ্ছে, 9 মানে হচ্ছে সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকবে। তো এই তিনটের মধ্যে কার আয়োনাইজেশন শক্তি বেশি? কোশ্চেনটা হচ্ছে এই তিনটের মধ্যে কার আয়োনাইজেশন শক্তি বেশি। দেখো, আমি যখন আয়োনাইজেশন শক্তির অর্ডার বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে নিষ্ক্রিয় মৌলগুলোর হচ্ছে আয়োনাইজেশন শক্তি বেশি। তাহলে এদের মধ্যে ফার্স্ট হচ্ছে কি, বি এর আয়োনাইজেশন শক্তি হচ্ছে বেশি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, এদের মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? দেখো, তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। ওকে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, এটা ক্রমটা তোমরা বুঝবে কি করে? সেটা হচ্ছে, দেখো, সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এটা মানে হচ্ছে ক্ষার ধাতু। ওকে, এবার সর্ববহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে মানে কি? সর্ববহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে মানে কি? মানে সে দেখো শ্রেণী বরাবর কত নম্বর শ্রেণীতে আছে? 10 + 6 মানে 17 নম্বর শ্রেণীতে আছে। আর এই সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন মানে সে প্রথম কক্ষপথে আছে, মানে প্রথম শ্রেণীতে আছে। ওকে, এ প্রথম শ্রেণীতে আছে আর হচ্ছে 17 নম্বর শ্রেণীতে আছে। আর এ তো নিষ্ক্রিয় মৌল, এর আমি তড়িৎ ঋণাত্মকতা নেই। তাহলে কি হবে? তাহলে এখানে এটা কত নম্বর আছে? 17 নম্বর শ্রেণীতে। তো তড়িৎ ঋণাত্মকতা এই বাম দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর কী হয়? বাড়তে থাকে। তাহলে কী হবে? তাহলে এর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ওকে, এর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এবার এখানে আরেকটা জিনিস বলেছে যে আরেকটা এখান থেকে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই এ আর সি দ্বারা গঠিত যৌগটা কি হবে? এ আর সি দ্বারা গঠিত যৌগটা কি হবে? দেখো, এখানে এইটা জিনিস দেখতে পাচ্ছ যে সি এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? সেটা হচ্ছে একটা, তাই তো? সি এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে একটা। আর এতে কটা ইলেকট্রন আছে? 6টা। তার মানে এর এখনও দুটো ইলেকট্রন পূর্ণ হয়নি। তার মানে এর এখনও ইলেকট্রন সংখ্যা কটা লাগতে পারে? দুটো, তবে পূর্ণ হবে। তো এই রকম যদি কোশ্চেন দেয় তাহলে যে গঠিত যৌগটা হয় সেটা কি হবে? এর ইলেকট্রন সংখ্যাটা সি এর সাথে গুণ হবে, আর এর সর্বস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাটা এর সাথে গুণ হবে। মানে এর দ্বারা যে গঠিত যৌগটা হবে সেটা কত হবে? C2A1। এখানে নিচে 2টা আর A1 এর নিচে 1টা এ এর নিচে লিখতে হয়। তাহলে এইটা হবে এ আর সি দ্বারা গঠিত যৌগের নাম। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, তো দেখো, মোটামুটি পর্যায় সারণী আমাদের কমপ্লিট হলো। আমার এই 3টে লেকচারে কিন্তু পর্যায় সারণী পুরোটা কমপ্লিট হলো, এবং খুব ভালোভাবে, যাতে তোমরা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারো। ওকে, তো আমি লাস্টে কিছু কোশ্চেন করিয়েছি এবং এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু করবে। এছাড়া আমি যে অ্যাসাইনমেন্টটা দেবো সেই অ্যাসাইনমেন্টটি কিন্তু খুব ভ্যারাইটি টাইপ এবং একটু কনসেপচুয়াল। ওকে, কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে, সেটা কিন্তু সবাই করার চেষ্টা করবে। আর অবশ্যই তোমরা লেকচারটা দেখে করার চেষ্টা করবে, বিনা লেকচারে করতে গেলে একটু তোমরা প্রবলেম পড়তে পারো। এছাড়া আমি বলবো যার কাছে যা বই আছে ক্লাস 10-এর সেই বইটা অবশ্যই পড়বে, মানে লেকচারটা দেখার পর বইটা পড়বে, বইটা পড়ার পর অ্যাসাইনমেন্টটা করবে। এতে তোমাদের কিন্তু মাধ্যমিক এক্সামে খুবই হেল্প হবে। ওকে, তো আমি ম্যাক্সিমামটাই কভার করেছি এবং কিছু এক্সট্রাও পড়িয়েছি। তো আপাতত যারা এখনও আমার গ্রুপে অ্যাড হয়নি তাদের উদ্দেশ্যে বলছি, তারা আমাকে 8101230043 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কোনো কিছু প্রবলেম হলে আমাকে কল করতে পারো 8617746757 নাম্বারে। এবং বারবার করে বলছি, তোমরা অ্যাসাইনমেন্টটা কিন্তু করবে। ওকে, তাহলে মোটামুটি পর্যায় সারণী এখানেই শেষ হলো। ওকে, তোমরা যারা লেকচারটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো পর্যায় সারণী খুবই ইজি চ্যাপ্টার। ওকে, মানে যতই এই চ্যাপ্টারটা কঠিন হোক, এই চ্যাপ্টার যদি প্রপার ওয়েতে পড়া যায় তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি। ওকে, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটু পর্যায় সারণীটা তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। কোনটা মনে রাখবে? 1 নম্বর 2 নম্বর শ্রেণী 3 থেকে 12 মনে রাখার দরকার নেই, 3 থেকে 12 মনে রাখার দরকার নেই। ওকে, 13 থেকে 18 এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ওকে, এইগুলো কিন্তু তোমরা এই দুটো শ্রেণী আর 13 থেকে 18 এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আর পর্যায় যেগুলো আছে, পর্যায় বরাবর কী কী আছে এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। শুধু এই মাঝেরগুলো এখন না মনে রাখলেও তোমাদের হবে। ওকে, এবং আজকে যে ধর্মগুলো বলেছি সেই ধর্মগুলো কিন্তু অবশ্যই করবে। এরপর আমি তোমাদের অনেক এর পরের যে চ্যাপ্টার আছে সেখানটা শুরু করব।
তো আশা করছি তোমরা এখন আরও বেশি ভালো করে বুঝতে পারবে এবং শিখতে পারবে। ওকে, কারো কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে। নেক্সট একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো এবং আশা করব সেই চ্যাপ্টারটাও তোমাদের খুব ইন্টারেস্টিং হবে। ওকে, খুবই ইন্টারেস্টিং হবে। তাহলে দেখতে থাকো ভিডিওটা, লেকচারটা। ওকে, আর যা যা হোমওয়ার্ক দেওয়া আছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবে।